আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স, ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিনোভা মেডিকেল সার্ভিসে কর্তব্যরত আছি। আজকে আমি আপনাদের আমার এক খুব কাছের আঙ্কেলকে দেখাবো, যিনি তার হাঁটুর ব্যথার জন্য আমার কাছে আসছিলেন এবং আমার কাছ থেকে তিনি চিকিৎসা নেন। তো চিকিৎসা নেওয়ার পরে এখন আঙ্কেল কেমন আছে আমরা বিস্তারিত আঙ্কেলের মুখে শুনে আসব। তো চলুন আঙ্কেলের সাথে কথা বলি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমি আঙ্কেলের বয়স কত হবে এখন? 77। আচ্ছা, বয়স আমার 77। আমি গত 24 নভেম্বরের দিকে ডেঙ্গু হয়েছিল। ডেঙ্গু হওয়ার পরে জ্বর আসছে। 4-5 দিন পরে ডেঙ্গু জ্বর চলে গেল। আমি সেখান থেকে বাড়িতে আসলাম। বাড়ি আসার পর আমার পাগুলি একবারে বেশি ফুলে গেছিল। এইভাবে না পারতাম বসতে, না পারতাম দাঁড়াতে, না পারতাম বাথরুমে যেতে। বড় কষ্ট করে শুইলেও ব্যথা করত। শেষ পর্যন্ত নামাজ পড়তে পারতাম না। শেষ পর্যন্ত আমি নামাজ কি চেয়ারে বসে পড়তেন? চেয়ারে বসে, এখন যেভাবে বসি এইভাবে বসে একটু। তো এই ডেঙ্গু হওয়ার পর থেকে এইভাবে বসে আছেন? হ্যাঁ, বসে নামাজ পড়েন? নামাজ পড়তাম। টয়লেটই মা ব্যবহার করে? আগের থেকে। আচ্ছা, হ্যাঁ বলেন। তো এরপরে আপনার কাছে আসার পরে আসলাম তো বোধহয় 11 তারিখ, হ্যাঁ 11 জানুয়ারির 11 তারিখ, 28 তারিখ। তো ইনশাল্লাহ আমি এখন উঠে বসে নামাজ পড়তে পারি, কোনো রকম ডিস্টার্ব নেই। স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারি আগের মতো। তো মাঝে মাঝে সামান্য একটু ব্যথা হয়, মাঝে মাঝে, সব সময় নয়। এই অবস্থা এখন আমি বেশ ভালো আছি ইনশাল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর রহমতে ভালো আছি। আমি একটু আপনাকে বলি, সেটা হলো যে আপনার তো অনেক রকম প্রবলেম আছে। ধরেন প্রেশার আছে, হার্টের সমস্যা আছে, কিডনিতেও সমস্যা আছে, ঠিক আছে? তারপরে মাঝে মাঝে আপনার শ্বাসকষ্ট বেড়ে যায়, তারপরে হলো আপনার প্রস্রাবও একটু সমস্যা হয়, ঘন ঘন হয়। হ্যাঁ, মানে রাতের বেলা প্রস্রাব হয়। তো এটা আমার আবারও আছে। এটা বয়স্ক হয়ে গেলে এটা স্বাভাবিক। হ্যাঁ, ইদানিং কিন্তু আমাকে যেসব খাবার খেতে বলা হয়েছে, এতে করে আমার ওই যে ইরেগুলার হয়ে গেছে পায়খানাটা। আচ্ছা, পায়খানার ইরেগুলার হয়েছে হয়তো 2 দিন। প্রস্রাবের কি অবস্থা আঙ্কেল এটা বলুন? প্রস্রাব তো কম হয় আর কি, কম মানে আগে থেকে একটু ইমপ্রুভিং নাকি? হ্যাঁ, আগের থেকে। কিডনির ডক্টরকে দেখাচ্ছেন? হ্যাঁ, হার্টের ডাক্তারও দেখাইছেন? হ্যাঁ, ওই যে দেখানোর পরে তো এখন আপনার মানে ওষুধ চলতেছে? ওষুধ চলতেছে। তারপরে আবার মাঝে মাঝে তো আবার একটু যখন শ্বাসকষ্ট হয় তখন তো আবার ইনহেলারও ব্যবহার? হ্যাঁ, ইনহেলার ব্যবহার করি। এটা ওই ওষুধ অনেক রকম প্রবলেম। ধরেন প্রথমত হলো হার্টের সমস্যা, তারপরে হলো কিডনির সমস্যা, তারপরে হলো আপনার প্রেশার আছে, তারপরে হলো শ্বাসকষ্ট আছে, অনেকগুলা প্রবলেম। সাথে আবার বয়সজনিত কারণে তার হাঁটুর বাকিগুলো ক্ষয় হয়ে গেছে, কোমরের গুলা ক্ষয় হয়ে গেছে, মানে মাল্টিপল সমস্যা নিয়ে আঙ্কেল ভুগতেছে। তো আঙ্কেল, তো আপনি এখন দেখা যায় যে আপনার দৈনিক কতটা ওষুধ খাওয়া লাগে? আচ্ছা, তাহলে আমরা হিসাব করি। সকালে আগে হিসাব করি যে আপনি সকালে কয়টা খান? 1টা, 2টা, 3টা, 4টা। সকালবেলা 4টা খান, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা প্রায়। মাঝে মাঝে বমি ভাবও হয় না? বমির ভাব হয় না, এখন আর হয় না। আচ্ছা, তাহলে তো বমির ওষুধ বাদই দিলাম। 10টা ওষুধ আপনি খাইলেন? এইটা বমির ওষুধ না? হ্যাঁ, এটা বমির ওষুধ। আমি 1 পাতা কিনে নিয়েছিলাম, কিন্তু একটাও খাইনি। ও মানে আমি যে ওষুধ দিয়েছি এটা খাওয়ার পরে বমি না। আচ্ছা, ঠিক আছে। তো আসলে আঙ্কেল, আপনার তো ধরেন এত মাল্টিপল সমস্যার মধ্যে আপনার হার্টেও সমস্যা, আপনার কিডনিতেও সমস্যা, বুঝছেন? এইরকম সমস্যা হলে আসলে আমাদের জন্য ব্যথার ওষুধ দেওয়াটা খুব কষ্ট হয়ে যায়। কারণ আপনি একটা ব্যথার ওষুধ দিলেন,
ওইটা হয় হার্টের উপরে এফেক্ট করবে আর না হলে আপনার কিডনির উপরে এফেক্ট পড়বেই, বুঝছেন? কিন্তু এই যে ওষুধটা আমি দিছি আপনাকে, এই ওষুধটা হলো একদম সেফ, যে এটা আপনার হার্টেও কোনো আগে আমার মাঝে মাঝে এদিক দিয়ে ব্যথা হইতো। আচ্ছা, এদিক দিয়ে অনেক দিন পর্যন্ত হয়েছে, কিন্তু এই ওষুধ খাওয়ার পর থেকে এই ব্যথাটাও নাই ইনশাল্লাহ। এদিকে আসতে। আচ্ছা, তো ধরেন আপনি 10টা ওষুধ যে খান, 10টা ওষুধ কিভাবে খান? 10টাই খুলে একবারে খায়ালান নাকি 10 মিনিট 15 মিনিট গ্যাপ দিয়ে? না, গ্যাপ টেপ দিই না, অবশ্য হয়েছে আপনার এটি সকালের গুলি একত্র করিয়া খাইলেই খাই। আর সকালবেলা ওনার 7-8টা ওষুধ যে কয়টাই চলতেছে, আবার ওই যে ওনার এগুলি সকালের যেগুলি আছে এগুলিও সব একবারে খায়ালাম একবারে। এই ধরুন এরপরে ইনহেলারটা নিই ডেলি দুইবার টানি দিয়ে, এখন আজ 2 দিন ধরে আবার টানি না, নাই বলে টানি না। শ্বাসকষ্ট না হলে ইনহেলার নেওয়ার দরকার নেই। আচ্ছা, না এবার আমি বলি বিষয়টা মা এরকম আঙ্কেল, ধরেন ওষুধ আপনি সকালবেলা 7টা হোক বা রাতের বেলা 7টা 8টা হোক, ওষুধ খাওয়ার একটা নিয়ম আছে। আচ্ছা, কি নিয়ম? আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে হার্টের ওষুধ উনি যখন খায় ওই সময়ই খাইতে হবে। যেমন দুপুরবেলা একটা হার্টের ওষুধ আছে, ওইটা দুপুরবেলা আপনি যখনই খান, 3টার সময় যদি খান ভরা পেটে, দুপুরবেলা একটা ওষুধ আছে রেপ্লেট, এটা হার্টের ওষুধটা রেপ্লেট 75 মিলিগ্রাম। এটা আমি দুপুরে খাই। হ্যাঁ, এটা ভাত খাওয়ার পরে হ্যাঁ, ভরা পেটে। তো ধরেন যখন আপনি আবার এটার সাথে আমি ওই একটা জিনিস খাই, ওই যে দুপুরে একটা ওষুধ আছে কি জানি, এটা আমি ক্যালসিয়াম দিছিলাম। হ্যাঁ, এইটাও খাই আমি। এইটা খাই না অবশ্য, আরেকটা ক্যালসিয়াম খাই, একটা রোকালডি খাই। আচ্ছা, ওই একই রোকালডি আর দিয়ে এইটা দুটোটা রোকালডি আমি অনেক দিন ধরে খাই, একবার অনেক আগে থেকে। ওই যে ফ্লোরে আমার ছেলে তো ফেনীর সেলস ম্যানেজার ছিল। আচ্ছা, এখন ঢাকা গেছে এই মাসের 5 তারিখে জয়েন করছে কি ট্রান্সফার হয়ে ঢাকা গেছে। ও আবার যখন তখন যা কিছু হোক নেয়, অ্যাটেম্প নেয় যে কি খেতে হবে কি না করতে হবে, কোনটা চালিয়ে যেতে হবে কোনটা বন্ধ করতে হবে, ও একবার সবসময় বলে দেয়। আচ্ছা, তো যাই হোক আঙ্কেল, তো ধরেন আপনি সকালে হোক দুপুরে হোক বা রাতে হোক যখনই আপনি ওষুধ খাবেন, ওষুধ খাওয়ার নিয়মটা বলে দিই। গ্যাস্ট্রিকের ওষুধটা ভাত খাওয়ার আধা ঘন্টা আগে খাবেন। এটা ঠিক আছে, সার্জাল খাই। হ্যাঁ, তো গ্যাস্ট্রিকের ওষুধটা আধা ঘন্টা আগে খেয়ে নেবেন। গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার আধা ঘন্টা পরে আপনি ভাত খাইলেন বা যা খাবার খাইয়ে নিলেন, রুটি টুটি যদি খান তাহলে খেয়ে নিলেন। খাওয়ার পরে কিছু ওষুধ আছে লিখে দিছি আমরা ভরা পেটে, যেমন ওই যে রেফ্লেট প্লাস যেটা হার্টের ওষুধ, ওইটা ভরা পেটে খেতে হয়। তারপরে আমি ওই আরেকটা ওষুধ দিছি, হ্যাঁ, ওইটা আপনাকে ভরা পেটে খেতে হবে। তাহলে যে ওষুধ আমরা লিখে দিই ভরা পেটে, ওই ওষুধ ভাত খাওয়ার পরে সাথে সাথে খেয়ে নিতে হবে। আচ্ছা, আর অন্য ওষুধগুলা আপনি যখন ইচ্ছা তখন খেতে পারেন। কীরকম? ধরেন আপনি 8টার সময় ওষুধ খাওয়া শুরু করলেন, একটা ওষুধ 8টার সময় খেলেন। প্রেশারের ওষুধটা যদি সকাল 8টায় খান তাহলে প্রত্যেকদিন সকাল 8টায় খেতে হবে। আবার যদি প্রেশার ওষুধ রাতে খান 9টায়, তাহলে 9টায় খেতে হবে। প্রেশারের ওষুধের সাথে গ্যাস্ট্রিকের ওষুধের কোনো সম্পর্ক নাই, প্রেশারের ওষুধের সাথে আপনার ভাত খাওয়ার কোনো সম্পর্ক নাই যে আমার ভাত খেয়ে ওষুধ খাইতে হবে, বিষয়টা এরকম না। আচ্ছা, কিন্তু আপনাকে মানে টাইম অনুযায়ী খেতে হবে। প্রেশার ওষুধটা যদি রাত 8টায় খান তাহলে রাত 8টায়, যদি সকাল 8টায় খান সকাল 8টায় প্রেশারের ওষুধটা। আচ্ছা, তো আপনার তো প্রেশার ওষুধ চলে হলো 2টা, একটা সকালে একটা রাতে। কোনটাই না, এই যে প্রথম 2টা, ঠিক আছে? তাহলে এই যে 2টা ওষুধ, এই 2টা ওষুধ আপনাকে অবশ্যই টাইম মেনটেন করে খেতে হবে। টেলমা আর ওই যে নেক্সোভাস যেটা আপনি খাচ্ছেন আর কি, ঠিক আছে? তাহলে এটা যদি সকাল 8টায় খান, এটা রাত 8টায় খান। এটা যদি সকাল 9টায় খান তাহলে এটা রাত 9টায় খান। বুঝছেন আমার কথা? আর অন্যগুলো যেটা রাতের ওষুধ, এটাই আপনি রাত 11টায় খাইলেন, সন্ধ্যে 7টায় খাইলেন, 8টায় খাইলেন, এটা কোনো ব্যাপার না। বুঝছি।
প্রত্যেকটা ওষুধের মাঝখানে মিনিমাম 15 থেকে 20 মিনিট গ্যাপ দিয়ে খেতে হবে আঙ্কেল, তাহলে ওই ওষুধের কার্যকারিতা হবে। নাহলে একবারে যদি 10টা ওষুধ আপনি খায়ালান পেটের মধ্যে যায় এটা বিষ হয়ে যায়, অনেক সময় এটার জন্য ডায়রিয়া হয়ে যায়, পেট ফাঁপা দেয়, পায়খানা ঠিক মতো হতে চায় না, অনেক সময় বমি বমি ভাব আসে। ও আচ্ছা, কি বলেছি বুঝতে পারছেন? রেন্সিস কি প্রেসার? হ্যাঁ, রেন্সিস প্রেসারের ওষুধ। আমি খাই এটা। তাহলে ওই ওষুধটা আপনাকে ওইভাবে নিয়ম করে খেতে হবে, বুঝছেন? প্রত্যেকটা ওষুধ, একটা ওষুধ ধরেন খেয়ে নিলেন, ওটা রেখে দিতে হবে। আচ্ছা, এটার সাথে ভাত খাওয়ার মানে কোনো সম্পর্ক নাই, বা আমার এটা খালি পেটে বা ভরা পেটে খাবো কি না খাবো এটা কোনো সম্পর্ক নাই। যেমন আমরা যে ওষুধগুলো ভরা পেটে বলে থাকি, এই ওষুধ মানে ভাত খাওয়ার সাথে সাথে খেয়ে নিতে হবে, তা নাহলে ওই ওষুধটা গ্যাস্ট্রিকের প্রবলেম। আমি সাধারণত ওই যে ওষুধগুলি ভাত খাই বা নাস্তা খাইয়া এসেই খেয়ে ফেলি। হ্যাঁ, অনেকগুলো খাই একসাথে, অনেকগুলি। আবার অনেক সময় দেখা যায় যে ওষুধ খাইতে ভুলে যান। এমন তো হয়, এই বয়সে এমন আমার প্রায় হয়। তো এটা করা যাবে না। হ্যাঁ, তো ওই কি করতে হবে, প্রথম কয়েকদিন একটু অসুবিধা হবে। ধরেন 8টার সময় একটা ওষুধ খাইলেন, 8:30টায় আরেকটা খাইলেন, 9টায় একটা খাইলেন, 9:30টায় খাইলেন, 10টায়, তারপর 10:30টায়, 11টায়। তাহলে এইভাবে যদি একটু বাসায় তো থাকেন, হ্যাঁ, বাজারেও যদি যান, পকেটে করে ওষুধ লিয়ে যাবেন, ট্যাবলেট পানি দিয়ে খাইয়া লাগবেন, তাহলে কি হবে, ওই ওষুধটার কার্যকারিতা তো ঘরে লোকে। আরে যাই হোক, তাহলে ওই ওষুধটা কি হবে, আপনার কার্যকারিতা ভালো হবে, বুঝতে পারছেন? তা আসলে যাদের হার্টের সমস্যা থাকে, কিডনির সমস্যা থাকে, তারপরে আচ্ছা, ইদানিং কিন্তু আরেকটা ব্যাপার দেখা যাচ্ছে, আমার গলার আওয়াজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অনেক সময় কথাগুলি বাইরে না, কি হয়, আটকায় যায়, আটকায় যায়, গলা বসে রয়েছে। ও, এটা ঠান্ডা থেকে হতে পারে। আবার ওই যে এই কানটা পানি টুকলে যেরকম ওইরকম প্রথম দেখা গেছে এই কি জানি হাঁটা দুর্নান্ত আছে এদিক দিয়ে। কয়েকদিন এই অবস্থা ছিল, এখন ওই যে পানি ঢুকলে যেরকম ওইরকম করে। তাহলে আপনি আল্লাহর রহমতে আমার ওষুধ খাওয়ার পরে ইনশাআল্লাহ আমি হার্টের কিডনি ডাক্তারের ওষুধ খাওয়ার পরে এখন আল্লাহর রহমতে আপনি অনেক অনেক ভালো আছি। ব্যথাগুলো আল্লাহর রহমতে অনেক কমে গেছে। অনেক ব্যথা নাই বললে এরপরেও আপনি এখন একটু আঙ্কেল নিয়মিত ব্যায়াম করতে হবে, সূর্যের আলোতে 1 ঘন্টা বসে থাকতে হবে। সূর্যের আলোতে কদিন বসছিলাম, কিন্তু এখন সরাসরি বসতে হবে, সরাসরি জামা খুলে বসতে হবে। জামা খুলিয়ে বসি। আপনি তো বলছিলেন জামা খুলে ওই যে সূর্যের আলোতে থাকার জন্য। কয়েকদিন আমি বসি কিন্তু। হ্যাঁ, বসবেন, বসলে ওখান থেকে আপনার স্কিন থেকে ভিটামিন ডি প্রোডাকশন হয় আর কি। আর আমি আপনাকে যে ব্যথার ওষুধ দিয়ে দিব, যেহেতু এখন আল্লাহর রহমতে ব্যথা নাই, তাহলে ব্যথার ওষুধ খাওয়ার কোনো দরকার নাই। আর আরেকটা জিনিস হলো, ব্যথার ওষুধ বাসায় থাকবেই। যখন দেখবেন যে অনেক বেশি ব্যথা হচ্ছে, বা এমনও হতে পারে যে দেখা যাচ্ছে যে বাসায় মেহমান টেমন আসলো, কাজ টাজ বেশি করা লাগতেছে, তখন আপনি আগে একটা ব্যথার ওষুধ খেয়ে নেবেন। আচ্ছা আচ্ছা, সবসময় ব্যথার ওষুধ খাওয়ার দরকার নাই। কি বলেছি বুঝতে পারছেন? তাহলে আর অন্য যে ওষুধগুলো দিব, আপনি এগুলো 1 মাস ওষুধ, আমি আজকে আপনাকে 1 মাসের ওষুধ দিয়ে দিব, 1 মাস ওষুধ খান, 1 মাস পরে আবার আপনি আমার সাথে আরেকবার একটু দেখা করবেন। আচ্ছা, কিন্তু এর মাঝখানে অবশ্যই ওষুধগুলো নিয়ম করে খেতে হবে, বিশেষ করে হার্টের ওষুধ, প্রেশারের ওষুধ। আজকে আবার ওই ওনার ডেট আছে, আজকে ওনাকে আবার দেখাইতে যাবেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে তো হইছে। বাসা কোথায় আঙ্কেল আপনার? আমার বাসা হইলো যে ক্যান্টনমেন্টের পাশে, বরদলের দিকে। বরদল হইলো বাংলা বাজার থেকে এদিকে, আপনার ঝাগরজুলি আছে না, ঝাগরজুলি থেকে সামনে গিয়ে। ও, বুঝছি, কাছেই। কাছেই আছে। হ্যাঁ, কাছেই। আচ্ছা, তাহলে তাই করতে হবে, নিয়ম করে আপনি ওষুধগুলো খাবেন এবং একটু হাঁটাচলা করতে হবে, ব্যায়াম করতে হবে। আমি অবশ্যই ঘরেই শীত দেখে, কুয়াশা দেখে বাইর হই না আগে, কিন্তু আমি একবার হাঁটতাম, নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে আবার দিক দিয়ে এখন যাই না। কুয়াশার মধ্যে দরকার নাই, আপনি যখন এখন উঠবো না, এখন আমি সকালে নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করি, এরপরে ঘরে আমি হাঁটি। না, এটা তো হাঁটলেনি, এখন ওই যে এখন তো 9টা-10টার দিকে সূর্য উঠে যাচ্ছে, আপনি 9টা-10টার দিকে বেরোন। আচ্ছা, সকাল ভোরবেলায় বেরোনোর দরকার নাই, কারণ কুয়াশা থাকে তো, তখন আবার শ্বাসকষ্ট বাড়বে, হাঁপানি আবার বেড়ে যাবে, শ্বাসকষ্ট বেড়ে যাবে, ইনফেকশন হয়ে যাবে। এই জন্য এখন বেরোনোর দরকার নাই,
আপনি ওই পরবর্তীতে ইয়াতে কি বলে সূর্য যখন উঠতেছে 9টা-10টার দিকে তখন আপনি একটু বেরোন, আর ওই সূর্যের আলো লাগান আর আপনি ব্যায়াম করেন, হাঁটুর ব্যায়াম করবেন, কোমরের ব্যায়াম করবেন, করলে দেখবেন অনেক ভালো থাকবেন ইনশাআল্লাহ। আর আপনি যত বেশি ব্যায়াম করবেন আস্তে আস্তে আপনার হাড্ডি ক্ষয়ের ওষুধ আস্তে আস্তে কমে যাবে আঙ্কেল। আচ্ছা, বুঝতে পারছেন? এখন আপনি প্রথম দিন আসছেন, আপনার ইউরিক অ্যাসিড অনেক বেশি ছিল, এই জন্য আপনাকে কিছু খাওয়া দাওয়ারও আমি রেস্ট্রিকশন দিয়ে দিছিলাম। এই খাবারগুলো বাতের জন্য, এই খাবারগুলো আপনি বন্ধ রাখবেন। এই খাবারগুলো আরো 1 মাস আপাতত একটু মেনে চলতে হবে, বুঝতে পারছেন? তাহলে দেখবেন যে আগে থেকে অনেক ভালো থাকবে। শুধু ফুলকপি আর বাঁধাকপি, লাউ, এই ছাড়া এখন তো সবজি ফল খাবেন, সমস্যা কি? এগুলা তো এখন সিজনাল সবজি, এগুলো খাবেন, কিছু খান না। টমেটো খাবে, সমস্যা কি? সমস্যা নাই, খালি টমেটো না, কিন্তু কুচাইয়ে দিবেন, কুচাই দিবেন আঙ্কেল রে, কুচাই টমেটো শসা এগুলো খাবে, কোনো সমস্যা নাই তো। তো ঠিক আছে আঙ্কেল, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই বলেন কি। আর আজকে আসলে ভিডিওটি করার উদ্দেশ্য ছিল যে আসলে বয়স্ক যারা আছেন, বাবার মতো বয়সী, তাদেরকে চিকিৎসা দেওয়ার পরে তারা যখন ভালো থাকে আসলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। তো আপনি যখন এসে বললেন যে বাবা আমি তো আগে নামাজ পড়তে পারতাম না, আমি বড় কষ্ট করতাম, এখন আমি স্বাভাবিকভাবে আল্লাহর রহমতে নামাজ আগের মতো স্বাভাবিক। এটা কিন্তু আঙ্কেল আমাদের মনের কাছে, মানে ডাক্তার হিসেবে বলতেছি না, একজন ছেলে হিসেবে বলতেছি, খুবই ভালো লাগে যে আমার পিতার বয়সী মানুষগুলো আর বসতে নামাজ পড়তে কষ্ট হচ্ছিল, তো আমার ওষুধ খেয়ে যাই হোক সুস্থ করার মালিক আমার আল্লাহ। যখন চেয়ারে নামাজ পড়তো ভীষণ আনইজি ফিল করতো। না স্বাভাবিকই তো, চেয়ারে নামাজ পড়তে তো ভালো লাগে না। কখনো চেয়ারে নামাজ পড়তো না, আমি আবার পড়ি, আমার মাঝে হাড় ক্ষয় যাওয়া সেই অনেক আগের থেকে, গত 15-20 বছর আগের থেকে। তো অনেকেই আসলে মনে করে যে চেয়ারে নামাজ পড়লে হয়তো বা নামাজ হয়, বিষয়টা আসলে তা না। চেয়ারে নামাজ পড়লে কিন্তু নামাজ হবে না সুস্থ মানুষের। যেমন আঙ্কেল ওষুধ খাওয়ার পরে 3 দিন ওষুধ খাওয়ার পরে তো আল্লাহর রহমতে কমে গেছে। তার মানে 3 দিন, চতুর্থ তৃতীয় দিন থেকেই আঙ্কেলকে স্বাভাবিকভাবে নামাজ পড়তে হবে। যাক আলহামদুলিল্লাহ। তো পড়ুক, একটু সাবধানে চলবে, পিচ্ছিল জায়গায় আঙ্কেল আপনি যাবেন না। হ্যাঁ, যেমন হলো ওই যে পুকুর পাড় এগুলাতে যেন না যায়, কলপাড় এগুলাতে যেন না যায়। আচ্ছা, তাইলে তো আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আসলে আঙ্কেলকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল এটাই যে আঙ্কেল আসলে অনেকগুলো ওষুধ খায়, হার্টের সমস্যার জন্য, কিডনির সমস্যার জন্য, প্রেশারের সমস্যার জন্য, তারপরে এখন তো যে ডেঙ্গুর পরে হাঁটু ব্যথার জন্য, কোমর ব্যথার জন্য, সাথে শ্বাসকষ্টের জন্য। তো ওষুধগুলো আমাদের রোগীরা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ঠিক মতো নিয়ম করে খান না, ওই আঙ্কেলের মতোই সব মুড়ির মতো একবারে ওষুধ খায়। এটা আসলে আঙ্কেল উচিত না। হ্যাঁ, ওষুধ খাওয়ার নিয়ম হলো প্রত্যেকটা ওষুধের মাঝখানে 10 থেকে 15 মিনিট মিনিমাম 15 মিনিট আপনাকে গ্যাপ দিতে হবে, গ্যাপ দিয়ে খেতে হবে। ওষুধের এফিকাসিটা আপনি ভালো পাবেন, নাহলে এই ওষুধগুলো পেটের মধ্যে গেলে একটা বিষ হয়ে যায়। সবগুলো পেটের মধ্যে কেমিক্যালস, তো এগুলো আপনার পেটের মধ্যে যে তখন দেখা যাবে যে ডায়রিয়া হয়, অনেকের বমি হয়। তো রোগীরা আমাদেরকে বলে যে স্যার আপনি কি ওষুধ দিলেন, এটি খাওয়ার পর থেকে তো আমার পেট পাপে, আমার পেটে ডায়রিয়া হয়ে যায়, ডায়রিয়া হয়ে গেছে, আমার বমি হয়ে ভাব আসে, অনেকের মাথা ঘুরায়। তো আসলে প্রত্যেকটা ওষুধের মাঝখানে যদি আপনি একটু গ্যাপ দেন, হ্যাঁ এটা ঠিক যে আসলে কষ্ট হয়ে যায় প্রথম যে আসলে 15 মিনিট পর পর কি স্যার সারাদিনই কি আমি ওষুধ খাইতে থাকবো নাকি 15 মিনিট পর পর। তো আসলে প্রথমে একটু কষ্ট হয়, তারপরে আস্তে আস্তে কমে যায়। এই কষ্টটাও কমে যায় এবং আমরা তো ওষুধ আস্তে আস্তে কমাই দিই। হ্যাঁ, হার্টের ওষুধও আমরা আস্তে আস্তে কমাই দিই। তো আল্লাহর রহমতে আঙ্কেল ভালো আছে। আঙ্কেলের জন্য সবাই দোয়া করবেন যেন আঙ্কেল এরকম সুস্থই থাকেন। আর আঙ্কেলের কাছেও আমি দোয়া চাইবো, আঙ্কেল আমার জন্য দোয়া করবেন। তো বয়স্ক যারা আছেন কুমিল্লাতে, কুমিল্লা মেডিনোভাতে আছি আমি, আসেন আমি আপনাদেরকে চিকিৎসা দিব। আর আঙ্কেলকে আসলে নিয়ে আসার আপনাদের সামনে উদ্দেশ্য ছিল একটাই, যে আসলে যদি মনের বল থাকে যে না আমি ভালো থাকবো, সুস্থ থাকবো, আপনি কিন্তু থাকতে পারবেন। আপনি চেষ্টা করবেন, ওষুধ খাবেন, সুস্থ করার মালিক তো আমাদের আল্লাহ। অবশ্যই সুস্থতা দিবেন ইনশাআল্লাহ। তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং বয়স্কদের হাঁটুর ব্যথাজনিত বা কোমর ব্যথাজনিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তীতে এরকম ভিডিওগুলো আপনারা পান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আঙ্কেলের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।